আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার নাম্বার 6 লিজ ফাইন্যান্সিং এর ক্লাস নাম্বার 5 এ উপস্থিত হয়েছি। আজকে আমরা ক্লাস নাম্বার 5 এ 12 নম্বর প্রবলেম আলোচনা করব। তার আগে বলে রাখি এই সম্পূর্ণ বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ক্লাসগুলো করানো হবে। তো আজকে আমরা প্রবলেম নাম্বার 12 মানে 12 নম্বর ক্লাস থেকে আলোচনা করব। তো 12 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, আমরা একটু প্রশ্নটা পড়ে দেখি। এখানে বলা হয়েছে এটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016 সালে আসছিল, হ্যাঁ। তো এখানে বলা হচ্ছে সাপোজ ইউ ওয়ার্ক ফর এ আনক্লিয়ার ল্যাবরেটরি। মনে করেন যে আপনি একটা আনক্লিয়ার ল্যাবরেটরিতে কাজ করেন। দ্যাট ইজ কন্টেম্পলেনিং লিজিং এ ডায়াগনস্টিক স্ক্যানার। এটা একটা ডায়াগনস্টিক স্ক্যানারের বিষয়ে কাজ করে। তো ঠিক আছে, দ্য স্ক্যানার কস্ট টাকা 1,70,000 20 লক্ষ অ্যান্ড ইট উইল বি ডিপ্রিসিয়েটেড স্ট্রেট লাইন টু 0 ফর 4 ইয়ার্স। এই স্ক্যানারটা মনে করেন এই ডায়াগনস্টিকতে একটা স্ক্যানার দরকার, যে স্ক্যানারের খরচ হচ্ছে দাম হচ্ছে 20 লক্ষ টাকা এবং এটা সরল রৈখিক পদ্ধতিতে অর্থাৎ স্ট্রেট লাইন বেসিসে ডিপ্রিসিয়েটেড অবচয় ধার্য করা হয় 4 বছর ধরে এবং 4 বছর পর এটার কোনো কি নাই, ভগ্নাবশেষ মূল্য নাই, মানে 0 মানে 0। বিকজ অফ রেডিয়েশন contamination it will actually be completely valueless। কারণ এই যে এটার মানে বিভিন্ন রেডিয়েশনের কারণে এটা 4 বছর পর আসলে এটা কি হয়, মূল্যহীন হয়ে যায় ফর 4 ইয়ার্স। ইউ ক্যান লিজ ইট, আপনি এটা লিজ নিতে পারেন ফর টাকা 6 লাখ পার ইয়ার, 6 লক্ষ করে প্রতি বছর দিয়ে ফর 4 ইয়ার্স, 4 বছরের জন্য। অ্যাজিউম দ্যাট, মনে করো যে দ্য ট্যাক্স রেট ইজ 35%, ট্যাক্স রেট হচ্ছে 35%। ইউ ক্যান বরো অ্যাট 8% বিফোর ট্যাক্স, এবং আপনি যদি ধার করেন তাহলে 8% হারে আপনাকে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ। শুড ইউ লিজ অর বাই, এটা কি আপনার ধার নেওয়া বা লোন নেওয়া উচিত নাকি লিজ নেওয়া উচিত? মনে করেন যে এই 20 লক্ষ টাকা যদি আপনি লোন নেন তাহলে 8% করে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, হ্যাঁ। আর যদি আপনি লিজ নেন তাহলে প্রতি বছর 6 লাখ টাকা করে দিতে হবে। তাহলে এখন আপনার কোনটা উচিত? আপনার কি লিজ নেওয়া উচিত নাকি ধার বা লোন নেওয়া উচিত? তো কোনটাতে প্রেজেন্ট ভ্যালু কম সেটা আমরা খুঁজে বের করব। যেটাতে প্রেজেন্ট ভ্যালু আমাদের কম লাগবে ওইটাই আমরা গ্রহণ করব। তাহলে এখানে অপশন কয়টা? দুইটা। একটা হচ্ছে যেটাকে ধার নেওয়া বলা হয় বাই, এটাকে বলা হয় ব্রোয়িং অ্যান্ড বাইং অপশন। আর যেটা লিজ নেওয়ার মাধ্যমে নেয় সেটাকে বলা হয় লিজিং অপশন। তাহলে আমরা কি বের করব? প্রেজেন্ট ভ্যালু বের করব। তো শুরুতেই আমরা এখানে দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে ধার নেওয়া বা লোন নেওয়া, আর একটা হচ্ছে লিজ নেওয়া। তাহলে আমরা ব্রোয়িং অ্যান্ড বাইং অপশনটাই করব, প্রথমে করি BO RROWING, ব্রোয়িং অ্যান্ড বাইং অপশন, BUYING, বাইং OPTION, ব্রোয়িং অ্যান্ড বাইং অপশন থেকে আমরা দেখি এটার প্রেজেন্ট ভ্যালু কত। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত এটা কি করে কিভাবে বের করবো? একটা টেবিল করব। তাহলে টেবিলটাতে লিখবো দ্য টেবিল ফর ক্যালকুলেশন অফ PV, দ্য TABLE, টেবিল ফর ক্যালকুলেশন, CALCULATION, ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ, বা টোটাল প্রেজেন্ট ভ্যালু লিখে দিতে পারেন, টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে একটা টেবিল করব। এখন এই যে টেবিলটা হবে, এই টেবিলটা হবে আমাদের 9 কলাম বিশিষ্ট যখন আমরা এই টাইপের অঙ্কগুলো করব। তো আমাদের এখানে ধরবে না, তাই আমরা মার্জিন ছাড়াই দিচ্ছি। আর যেহেতু এটা 4 বছরের অঙ্ক, অর্থাৎ তাহলে 6টা আমাদের কি থাকবে, রো থাকবে। তাহলে রো দিব 6টা, 4 কলাম হলে 2টা অ্যাটাচড করে দিতে হবে। তাহলে 1 2 3 4, হ্যাঁ, 5 6, 6টা আমরা কি দিয়ে দিয়েছি, রো দিয়ে দিয়েছি। এখন কলাম হবে আমাদের 9টা। তাহলে প্রথমে এখানে 3টা ভাগ করে দিচ্ছি, পরে এখানে 3টা ভাগ করে দিচ্ছি, প্রত্যেকটা অংশে আবার 3টা করে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কলাম হয়ে যাবে 9টা। আপনারা স্কেল দিয়ে সুন্দর করে টেনে নেন, দিলেই হলো, আমি এমনি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টেবিল। টেবিলটা কিসের জন্য? প্রেজেন্ট ভ্যালু বের করব। তাহলে শুরুটা লিখবো ইয়ার, YEAR, ইয়ার।
তারপরে আমরা এখানে ইনস্টলমেন্ট লিখতে পারি অথবা পেমেন্ট লিখতে পারি। আমি পেমেন্ট লিখতেছি। ইনস্টলমেন্ট বা পেমেন্ট একই কথা, পেমেন্ট। হ্যাঁ, তারপরে ইন্টারেস্ট, INTREST, ইন্টারেস্ট বের করব, এখানে লিখব। তারপরে আমরা কি করব, ডিপ্রিসিয়েশন লিখব। এটা মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, তাহলে ডিপ্রিসিয়েশন লেখার পর আমরা কি করব, ট্যাক্সেবল এক্সপেন্স লিখব। এরপরে আমরা এখানে ট্যাক্স লিখে দেবো যত পার্সেন্ট হবে। আমাদের এখানে অঙ্কে বলা আছে 35%, তাহলে 35% হিসেবে আমরা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা পাবো NCO, নেট ক্যাশ আউটলে, অথবা এখানে এটাকে বলা হয় CFAT, যে কোনো একটা লিখলেই হলো। হ্যাঁ, এরপরে আমরা কি করব, ডিসকাউন্ট ফ্যাক্টর লিখব। সবশেষে আমরা এখানে পিভি লিখব। সবগুলো পিভি এখানে যোগ করে দিলে আমরা কি পাবো, টোটাল পিভি এইখানে এই জায়গায় পেয়ে যাব। ঠিক আছে, তো 4 বছরের অঙ্ক তাহলে লিখে দিই 1 2 3 4। এখন আমাদের শুরুতেই কি দরকার, এই হেডলাইন কিন্তু অবশ্যই আপনাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে, কারণ হেডলাইন মুখস্থ না রাখলে তো আপনারা অঙ্ক করতে পারবেন না। এখন আমাদের শুরুতে পিএমটি বা কিস্তি দরকার। কি দরকার, পিএমটি বা কিস্তি। এখন কিস্তি কত টাকা করে এটা তো আমাদের অঙ্কের ভিতরে দেওয়া নাই। আমাদের বলা হয়েছে 20 লাখ টাকার জন্য আমরা লোন নিব, 8% হারে আমাদের কাছ থেকে কি কাটবে, ইন্টারেস্ট কাটবে। তাহলে আমরা তাহলে ওয়ার্কিং নাম্বার 1 করি। ওয়ার্কিং নাম্বার 1, এখানে আমরা কি বের করব, ইনস্টলমেন্ট বের করব। তাহলে আমরা কি করব, ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট, CALCULATI, ক্যালকুলেশন অফ PMT, পেমেন্ট বা ইনস্টলমেন্ট। পেমেন্ট বা ইনস্টলমেন্ট বের করার সূত্র হচ্ছে কি, আমরা বর্তমানে টাকা কি নেব, ধার বা লোন নেব। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু PMT বা পেমেন্ট বা কিস্তি ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস R হোল পাওয়ার n ডিভাইডেড বাই R। আর এই পাশে আমরা কি করব, হেয়ার করে ফেলবো, SER। এখন আমরা বর্তমানে একটা মেশিন কিনবো না, তো মেশিনটার মূল্য কত, 20 লাখ টাকা বলা আছে। তাহলে প্রেজেন্ট ভ্যালু হিসেবে আমরা 20 লাখ টাকা নেব, কারণ কি, কারণ মেশিনটার দাম 20 লাখ, আমরা এটাই নিব। হ্যাঁ, এখন PMT বা কিস্তি তো আমরা বের করব। এখন আর এর মান, রেট অফ ইন্টারেস্ট, আমাদের এখানে অঙ্কে বলা আছে যে ইউ ক্যান বরো অ্যাট 8% বিফোর ট্যাক্স। 8% হারে আমাদের কি রেট অফ ইন্টারেস্ট আসবে। তাহলে 8% মানে কি, 8%কে 100 দিয়ে ভাগ করলে 0.08 আসবে। আর তো কোনো নাই। এন কত বছরের জন্য নিব, আমরা 4 বছরের জন্য নেব, শেষ। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। পিভি হিসাবে আমাদের আছে এখানে কত, 20 লাখ টাকা, ইজ ইকুয়াল টু পিএমটি পেমেন্ট। তো এখানে 1 মাইনাস 1/1 প্লাস আর এর মান 0.08 হোল পাওয়ার n, এন এর মান 4, হ্যাঁ, আর এর মান 0.08, তা হয়ে গেল। এখন পিএমটিটা যেহেতু চলকটাকে আমরা কি করব, সামনে নিয়ে আসবো। আর একটা সমীকরণে একবার সমান চিহ্ন ব্যবহার হয়ে গেছে, তাই সামনের বারে কি হবে, এমপ্লয়িজ চিহ্ন ব্যবহার হবে। তাহলে এখানে পিএমটি এখানে যেমন ছিল তেমন, ইন্টু এত বড়টাকে না রাখা দিয়ে আমি এখানে ক্যালকুলেটরের সাহায্যে এটাকে কী করে দিচ্ছি, ক্যালকুলেশন করে ছোট করে নিচ্ছি। তাহলে আমরা হিসাব করি, 1 মাইনাস 1 ভাগ 1.08 হল পাওয়ার হচ্ছে 4 ইজ ইকুয়াল টু ভাগ হচ্ছে 0.08। তাহলে আসবে কত, 3.312127 লিখে দিলে শেষ হয়ে গেল। ইজ ইকুয়াল টু কত, 20 লক্ষ, ইজ ইকুয়াল টু 20 লক্ষ। তাহলে পিএমটি তো আমরা বের করব, পিএমটি, তাই ইজ ইকুয়াল টু আমরা এখানে উপরে 20 লক্ষ লিখে দিচ্ছি, ডিভাইডেড বাই এই নিচের অংশটুকু 3.312127। তো 20 লক্ষকে যদি এই সংখ্যাটা দিয়ে ভাগ দেন তাহলে আসবে কত, আসবে হচ্ছে 6,03,842, 6,03,842। তাহলে এটা আমাদের কি বের হয়ে গেল, পিএমটি বা কিস্তি বের হলো। তো কিস্তি তো আমাদের প্রতি বছর সেম টু সেম দিব, ইনস্টলমেন্ট বা কিস্তি একই কথা। তাহলে আমরা এখানে লিখবো 6,03,832। তো প্রতি বছরের কিস্তি কি থাকবে, সেম টু সেম থাকবে। তাহলে এখানেও 6,03,832, 6,03,832, 6,03,832। 3টা 4টার ক্ষেত্রে কি থাকবে, সেম টু সেম থাকবে। এখন লাগবে আমাদের ইন্টারেস্ট রেট। এখন আমাদের কি লাগবে, ইন্টারেস্ট রেট লাগবে।
তো ইন্টারেস্ট রেট আমরা কোথায় পাবো? ইন্টারেস্ট রেট বের করার জন্য আবারও আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করে বের করে ফেলতে হবে যে আমাদের অঙ্কে ইন্টারেস্ট রেট কত হবে। তো ইন্টারেস্টটা তাহলে আমরা বের করি, ক্যালকুলেশন করে দেখি যে আমাদের ইন্টারেস্ট কত আসতেছে। তো ইন্টারেস্টের জন্য আমরা আবার কি করব, যে লোন অ্যামortization শিডিউল বের করব। তাহলে 2 নম্বরে আমরা আরেকটা ওয়ার্কিং করব, ওয়ার্কিং নাম্বার 2। আমরা কি বের করব? ইন্টারেস্ট বের করব। তাহলে ইন্টারেস্ট বের করার জন্য কি করব, যে একটা টেবিল করতে হয়। টেবিলটার নাম হচ্ছে লোন অ্যামortization শিডিউল, LOAN, লোন AMORTIZATION, লোন অ্যামortization শিডিউল, SCHEDULE, লোন অ্যামortization শিডিউল। ঠিক আছে, তো এটার জন্য আমরা আবার পুনরায় কি করব, ছক টানবো। 4 বছরের হলে আমরা 5টা দেব। তাহলে 1 2 3 4, 1 2 3 4 5, 5। আর এদিকে আমাদের কলাম হয়ে যাবে 6টা। লোন অ্যামortization শিডিউলের কলাম হচ্ছে 6টা। এই সাইডটাকে বলা হয় কলাম, আর এই পাশের সাইডটাকে বলা হয় রো। ঠিক আছে, তো শুরুটা ইয়ার দিয়ে হবে, YEAR, ইয়ার। ইয়ার হচ্ছে 1 2 3 4। তারপরে হয়ে যাবে বিগিনিং ব্যালেন্স, হ্যাঁ। তারপরে হয়ে যাবে আমাদের ওটাকে বলে PMT বা ইনস্টলমেন্ট বা কিস্তি। তারপরে হয়ে যাবে ইন্টারেস্ট, INTREST, ইন্টারেস্ট, হ্যাঁ। তারপরে হয়ে যাবে প্রিন্সিপাল পেমেন্ট। তারপরে হচ্ছে ইন্ডিং ব্যালেন্স। তো বিগিনিং ব্যালেন্স কত? আমরা লোন নিব কয় হাজার? 20 লক্ষ টাকা। 20 লক্ষ লিখে দিচ্ছি। পেমেন্ট বা কিস্তি কত? 6,03,842, ওই পাশে বের করলাম, হ্যাঁ। তো আমাদের তাহলে ইন্টারেস্টটা কাটবো কার উপর? বিগিনিং ব্যালেন্সের উপর। ইন্টারেস্ট রেট কত? ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। তাহলে 20 লক্ষ টাকার 8% হচ্ছে 1,60,000 টাকা। 20 লক্ষ টাকার 8% হচ্ছে কত? 1,60,000 টাকা ইন্টারেস্ট, হ্যাঁ। পেমেন্ট হচ্ছে আমাদের কত? 6 লক্ষ। তার মধ্যে ইন্টারেস্ট হচ্ছে 1,60,000। 6 লক্ষ থেকে 1,60,000 টাকা যদি মাইনাস করে দিই, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট হয়ে যাবে আমাদের 4,43,842। এখানে বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করে দেব, তাহলে আসবে কত? 15,56,158। এই 15 লক্ষ টাকা সামনে আমরা আবার বিগিনিং ব্যালেন্সে নিয়ে চলে আসব, 15,56,158। এখন কিস্তিতে আমাদের সেম টু সেম 6,03,842 টাকা। এখন ইন্টারেস্ট আসবে কার উপর? বিগিনিং ব্যালেন্সের উপর। বিগিনিং ব্যালেন্স কত? 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকার 8% যদি কাটি আমরা, তাহলে আসবে কত? 1,24,000, হ্যাঁ, 493। তাহলে এই পেমেন্ট থেকে ইন্টারেস্টটা যদি মাইনাস করি, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট পাবো। তাহলে আমরা প্রিন্সিপাল পেমেন্ট এই জায়গায় পাবো 4,79,349। এখন বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করে দেব, তাহলে থাকবে কত? 10,76,809 টাকা। এইটা ইন্ডিং ব্যালেন্সটা পরবর্তী বছরে বিগিনিং হয়ে যাবে, অর্থাৎ 10,76,809 টাকা হয়ে যাবে। পেমেন্ট বা কিস্তি দিব আমরা কত? 6,03,842। ইন্টারেস্ট রেট হবে বিগিনিং ব্যালেন্সের উপর। ইন্টারেস্ট রেট কিসের উপর হবে? বিগিনিং ব্যালেন্সের উপর। বিগিনিং ব্যালেন্স 10 লক্ষ। 10 লক্ষ টাকার 8% যদি আমরা এখানে করি, তাহলে আসবে 86,145 টাকা। এখন পেমেন্ট থেকে ইন্টারেস্ট রেটটা মাইনাস করে দিব, তাহলে আসবে 5,17,697। হ্যাঁ, তাহলে এই এখন আমরা কি করব? এখন আমরা বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করে দেব, তাহলে আসবে কত? 5,59,112 টাকা আসবে। এটা হচ্ছে ইন্ডিং ব্যালেন্স। ইন্ডিং ব্যালেন্সটা আবার পুনরায় পরবর্তী বছরে বিগিনিং হয়ে যাবে, অর্থাৎ 5,59,112। এখন পেমেন্ট হয়ে যাবে আমাদের কত? 6,03,842। ইন্টারেস্ট রেট এখন কত হবে? ইন্টারেস্ট রেটটা কি করবেন? এই লাস্টেরটা দেখেন একটু খেয়াল করে। লাস্টের ইন্টারেস্ট রেটটা করবেন কি? পেমেন্ট থেকে বিগিনিং ব্যালেন্স মাইনাস করে দিবেন, তাহলে ইন্টারেস্ট রেট আসবে কত? 44,730। নাহলে কিন্তু অঙ্ক বনবে না, হ্যাঁ। এখন এটা লেখার পর এখন আপনাদের কাজ হচ্ছে পেমেন্ট থেকে ইন্টারেস্ট রেট মাইনাস করে দিবেন, দেখবেন এই ইন্ডিং ব্যালেন্সের সমান চলে আসছে। তাহলে 5,00,000
59,112 চলে আসবে। আর এই জায়গায় লিখে দিবেন 0। এটাই হয়ে যাচ্ছে আপনাদের কি লোন অ্যামorটাইজেশন শিডিউল। এটাকে কি বলা হয়? লোন অ্যামorটাইজেশন শিডিউল। এখন এইখানে যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে এগুলো আপনারা মনে রাখেন। আমরা পরবর্তী অংশটাতে আমরা এই ইন্টারেস্ট রেটগুলো এইখানে বসাই দেব। তাহলে প্রথমে ইন্টারেস্ট রেট হিসেবে কত পাইছিলাম? 1,60,000 প্রথম বছর। দ্বিতীয় বছর পেয়েছিলাম 1,24,493। তৃতীয় বছর পেয়েছিলাম 86,145। চতুর্থ বছর পেয়েছিলাম 44,730। এখন আমাদের কি বের করার পালা? ডিপ্রিসিয়েশন বের করার পালা। আমাদের অঙ্কে কোথাও ডিপ্রিসিয়েশন দেওয়া নাই, তাহলে আমরা পুনরায় একটা ওয়ার্কিং করব। সেই ওয়ার্কিংটার নাম হচ্ছে ওয়ার্কিং নাম্বার 3। হ্যাঁ, তাহলে আমরা এখানে ডিপ্রিসিয়েশন বের করব। ডিপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে কস্ট, COST, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই ইয়ার, YEAR। কস্ট মানে মেশিন মূল্য। মেশিনের মূল্যটা কত? মেশিনের মূল্য হচ্ছে 20 লক্ষ। সেলভেজ ভ্যালু বলছে জিরো, নো ভগ্নাবশেষ, জিরো সেলভেজ ভ্যালু, তাহলে ভগ্নাবশেষ মূল্য নাই। অঙ্কটা 4 বছরের জন্য, তাহলে ডিপ্রিসিয়েশন হয়ে যাবে আমাদের 4×5=20, প্রতি বছর 5 লক্ষ করে টাকা। তাহলে ডিপ্রিসিয়েশন স্ট্রেইট লাইন মানে সরল রৈখিক, মানে প্রতি বছর কি থাকবে? সমান থাকবে। তাই 1 বছরের বের করলে পরবর্তী বছরগুলো আর বের করার দরকার নাই, কারণ প্রতি বছর ডিপ্রিসিয়েশন কি হয়ে যাবে? সমান হারে বসে যাবে। তাহলে ডিপ্রিসিয়েশন 5 লাখ করে প্রতি বছর বসে যাবে। ডিপ্রিসিয়েশন গেল। এখন আমরা টোটাল এক্সপেন্স বের করব। কি করব? টোটাল এক্সপেন্স টোটাল এক্সপেন্স বা ট্যাক্স পেয়েবল এক্সপেন্স হিসেবেও আপনারা এটা লিখতে পারেন। ট্যাক্স পেয়েবল এক্সপেন্স হচ্ছে আমাদের এই যে ডিপ্রিসিয়েশন 5 লক্ষ আছে আর ইন্টারেস্টের টাকাটা আছে, এই দুইটা একসাথে কি করব? যোগ করব। যোগ করলে ট্যাক্সেবল এক্সপেন্স পেয়ে যাব বা টোটাল এক্সপেন্স পেয়ে যাব। 5 আর 1 6, তাহলে এখানে 6,60,000 প্রথমটা। তারপরে 5 লক্ষ আর 1,24,000, তাহলে 6,24,493। তারপর এই দুইটা একসাথে যোগ করি, তাহলে 5,86,145। এই দুইটা একসাথে যোগ করি, 5,44,730। ঠিক আছে। এখন ট্যাক্স হচ্ছে 35%। ট্যাক্স কত? 35%। এই ট্যাক্সেবল এক্সপেন্স থেকে ট্যাক্স আমরা 35% কাটবো। 6,60,000-এর যদি 35% কাটি আমরা, তাহলে পাবো 2,31,000 টাকা। আবার 6,24,000-এর 35% কাটলে আসবে 2,18,573। তারপরে 5,86,000 35% কাটলে 2,05,151। তারপরে এখানে চলে আসবে 1,90,656। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এনসিও বের করার পালা। তো এনসিওটা কিভাবে বের করব? এনসিও বের করবো এই যে পেমেন্ট প্রথমে দিয়েছিলাম না, পেমেন্ট, এই পেমেন্ট থেকে ট্যাক্সের টাকাটা মাইনাস করে দেবো। পেমেন্ট থেকে ট্যাক্সের টাকাটা মাইনাস করে দিলেই আমরা কি পেয়ে যাব? পেমেন্ট থেকে ট্যাক্সের টাকাটা মাইনাস করে দিলে আমরা CFAT বা এনসিওর মান পেয়ে যাব। পেমেন্ট হচ্ছে 6 লক্ষ, ট্যাক্স হচ্ছে 2 লক্ষ। তাহলে দুইটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আসবে 3,72,842। 6 লক্ষ থেকে আবার এখানে 2 লক্ষ বাদ করে দিলে 3,85,269। 6 লক্ষ থেকে আবার 2 লক্ষ যদি চলে যায় 3,98,691। আবার যদি 6 লক্ষ থেকে এখানে 1,90,000 চলে যায় তাহলে আসবে 4,13,186। এখন আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার পালা। তো ডিসকাউন্ট ফ্যাক্টর কি আমাদের অঙ্কে দেওয়া আছে? অঙ্কে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টরও দেওয়া নাই। তাহলে আমরা এখন ওয়ার্কিং 4 করব। ওয়ার্কিং 4 করব ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে কি? ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট রেট, RATE, রেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। এটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার সূত্র। তাহলে আমাদের অঙ্কে ইন্টারেস্ট রেট হচ্ছে কত পার্সেন্ট? 8%, ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট কত পার্সেন্ট? 35%। তো 35%কে দশমিক সংখ্যায় রূপান্তর করলে 0.35 আসবে। তাহলে 8% এর সাথে গুণ হয়ে যাবে কত? 0.65। তাহলে ডিসকাউন্ট রেট হয়ে যাবে 5.2%। ডিসকাউন্ট রেট হয়ে যাবে কত? 5.2%। এখন এই 5.2% হিসেবে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখব ডিসকাউন্ট ফ্যাক্টর এর মান কত আসে। তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টরের মানটা কিভাবে বের করবো দেখেন। 1/1 5.2 বলছে না, তার মানে
সরি একটা পয়েন্ট দিছি 0.52, 5% মানে 5.2% মানে যে 0.52 হোল পাওয়ার প্রথম বছরের জন্য, তাহলে এখানে একটা মান আসবে। দেখেন 9505 আছে, তার মানে এখানে 951 আসবে, তাহলে 0.951 এটা হচ্ছে প্রথম বছরের জন্য। এটাই নিয়ম। প্রথম এই পুরোটাই একই। এখন এই 1-এর জায়গায় জাস্ট আমরা এখানে 2 বানাই দেবো, দিয়ে এখানে চাপবো 903, এখানে 5 আছে অর্থাৎ 904। তারপরে কত, এই 2-র জায়গায় আমরা এখানে জাস্ট 3 বানাই দেবো, তাহলে আসবে কত 858, মানে 859 আসবে, তাহলে 0.859। আচ্ছা, এইখানে 3-র জায়গায় 4 করে দেবো, মানে চতুর্থ বছরের জন্য 8164 আছে এখানে, তাহলে 816 হয়ে যাবে, 0.816 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করার পালা। তো প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করব? প্রেজেন্ট ভ্যালু বের করার নিয়ম হচ্ছে সিএফএটি আর ডিসকাউন্ট ফ্যাক্টর একসাথে গুণ করে দিতে হয়। 3,72,000-এর সাথে এইটা যদি গুণ করে দিই তাহলে আসবে 3,54,573। 3 লক্ষর সাথে এটা আবার গুণ করে দিলে আসবে কত, 3,48,283। তারপরে আবার এটা গুণ করে দিলে আসবে 3,42,476। আবার 4 লক্ষর সাথে এটা গুণ করে দিলে আসবে 3,37,160। সবগুলাই হয়ে গেল। এখন এই চারটায় যদি একসাথে যোগ করি আসবে আমাদের 13,82,492। এটাই হচ্ছে কি টোটাল প্রেজেন্ট ভ্যালু। এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু কিসের ক্ষেত্রে? প্রথমে আমরা করছি ব্রোয়িং অ্যান্ড বাইং অপশনের ক্ষেত্রে। শুধু ব্রোয়িং অ্যান্ড বাইং অপশনে কি করলে হবে? না, আমাদের আরেকটা অপশন আছে কি লিজিং অপশন। তাহলে আমরা এখানে লিখব যে লিজিং অপশন, LEASING, লিজিং, OPTION। লিজিং অপশনে দেখি আমরা যে আমাদের প্রেজেন্ট ভ্যালু কত। তো লিজিং অপশন সম্পর্কে আমাদের বলা হয়েছে যে 6 লক্ষ টাকা করে প্রতি বছর দিব। লিজিং অপশনে কি করব? 6 লক্ষ টাকা প্রতি বছর দিব। তাহলে লিজিং অপশনের জন্য আমরা কি করব? দ্য টেবিল ফর ক্যালকুলেশন অফ দ্য TABLE, টেবিল ফর CALCULATION, ক্যালকুলেশন অফ টোটাল প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, এখানে বেশি কিছু লিখতে হবে না, মোটামুটি 6টা কলাম দিয়ে দিব লোন অ্যামোর্টাইজেশন শিডিউলের মতোই। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরুটা দিব আমরা কি ইয়ার দিয়ে, YEAR। 1 থেকে 4 বছর লিখে দেবো, শেষ। প্রতিবারই সেম টু সেম হবে। তারপর আমরা কি করব? PMT, পেমেন্ট। এখন পেমেন্ট কিন্তু এটা পেমেন্ট না, এখানে বলছে যে প্রতি বছর লিজের রেন্ট দিবে কত, 6 লক্ষ টাকা। এইখানে লিজিং অপশনের পেমেন্ট হচ্ছে 6 লক্ষ, আগের পেমেন্টটা দিলে কিন্তু হবে না। লিজিং অপশনের পেমেন্ট হচ্ছে 6 লক্ষ, তাহলে 6 লক্ষ টাকা পেমেন্ট দিয়ে দিছি। এরপর আমাদের এখানে কি আছে? ট্যাক্স রয়েছে। ট্যাক্স কত? 35%। 6 লক্ষ টাকার 35% ট্যাক্স হচ্ছে 2,10,000 টাকা। হ্যাঁ, এরপরে আমাদের তাহলে পেমেন্ট থেকে যদি আমাদের ইয়াটা চলে যায়, ট্যাক্সটা চলে যায়, তাহলে আমাদের আসবে CFAT, বা এটাকে NCO বলা যায়। হ্যাঁ, তাহলে 6 লক্ষ থেকে 2 লক্ষ চলে গেলে আসবে কত? 3,90,000 টাকা। এখন এই 3,90,000 টাকা এটা আমাদের পিভির ওখানে ডিসকাউন্ট ফ্যাক্টরের মান কত আছে? ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে 5.2%। ঠিক আছে, দিয়ে এই পাশে আমরা এখন পিভি লিখব। 5.2% ডিসকাউন্টটা এখানে নতুন, ছোটর বেলায় বড় সূত্র। ছোট টেবিলে ডিসকাউন্ট ফ্যাক্টরের বড় সূত্র, বড় টেবিলে ডিসকাউন্ট ফ্যাক্টরের ছোট সূত্র, এটা খেয়াল রাখবেন। ছোট টেবিলে ডিসকাউন্ট ফ্যাক্টরের বড় সূত্র, বড় টেবিলে ডিসকাউন্ট ফ্যাক্টরের ছোট সূত্র। তাহলে 5%-এর সূত্রটা হবে, দেখেন কেমন। 5%-এর সূত্র হচ্ছে 1 - 1 ভাগ 1.5% মানে কি 0.52 হোল পাওয়ার একসাথে দিয়ে দিবেন 4 ইজ ইকুয়াল টু দিয়ে দিবেন, এখানে একটা সংখ্যা আসবে, এই সংখ্যাটাকে আবার ভাগ দিয়ে দিবেন 0.052, তাহলে এখানে একটা বড় মান আসবে একসাথে। বুঝতে পারছেন? তাহলে আসবে কত? 3.5295। তাহলে আসবে কত? 3.5295। তো এখন এনসিওর মানটা আর ডিসকাউন্ট ফ্যাক্টরটা একসাথে গুণ করে দিলে আসবে কত? 13,76,505 টাকা।
আচ্ছা, আমি আবারও আপনাদের বড় সূত্রটা দেখাই দিই। বড় সূত্রটা, ছোট সূত্রটা এমন, ছোট সূত্রটা হচ্ছে 1/1.052, হ্যাঁ, হোল পাওয়ার 1। এইটা দিলে ছোট সূত্র বের হয়ে যায়। কিন্তু একই সূত্র বড়টার বেলায় 1 - 1/1.052 হোল পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ভাগ 0.052, একটু বড় সূত্র, ঠিক আছে? এইভাবে আপনারা কি করবেন, ক্যালকুলেশন করবেন। তাহলে আমরা লিজিং অপশন থেকেও প্রেজেন্ট ভ্যালু পাইলাম, হ্যাঁ, আর ব্রোয়িং অ্যান্ড বাইং অপশন থেকেও আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়েছি। দুইটার মধ্যে দেখতেছি যে ব্রোয়িং অ্যান্ড বাইং অপশনে প্রেজেন্ট ভ্যালু 3,82,000, আর লিজিং অপশন থেকে প্রেজেন্ট ভ্যালু 13,76,000। তার মানে লিজিং অপশনটাই আমাদের জন্য ভালো, কারণ এখানে তাহলে আমাদের খরচটা কম যাবে। তাহলে আমরা লিখতে পারি কমেন্ট, COMMENT, কমেন্ট। এখানে আমাদের কি বলা হচ্ছে, ইউ ক্যান শুড ইউ লিজ অর বাই। তাহলে আপনি কি করবেন, কোনটা মানে ক্রয় করা উচিত? এটা কি লিজ নেওয়া উচিত নাকি লোন নেওয়া উচিত? তাহলে আমরা লিখব যে যে দ্য লিজিং অপশন শুড বি সিলেক্টেড। দ্য লিজিং, LEASING, লিজিং, OPTION, অপশন SHOULD, should be selected, SELECTED, selected. কেন selected? Because BECAUSE, because its its PV is lower, 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 THAN, then OTHERS, আদার্সের জায়গায় ব্রোয়িং বাইং এটাও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আশা করা যায় আজকের এই প্রশ্নটা একটু বড় হলেও আপনারা বুঝতে পারছেন। তো এভাবেই আপনারা সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল অঙ্কগুলোর সমাধান করতে পারবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আপনাদের সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। আর আপনারা যদি চান এভাবেই সম্পূর্ণ বইয়ের ম্যাথগুলোই করিয়ে নিতে, তাহলে আপনারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আমার এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনাদের ক্লাসগুলো করাচ্ছি। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। এই ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন যাদের এই ক্লাসটার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ সকলকে।